হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইউজিসি নেট ক্র্যাকার অ্যান্ড ইকোনমিক্স। আমি শ্রীপর্ণা চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে আজকে তোমাদের সাথে ডিসকাস করতে। আজকের ভিডিওটা কিন্তু আগের ভিডিওর সাথে কন্টিনিউয়েশন, কারণ আগের দিন আমরা ডিসকাস করেছিলাম মোটিভেশন, তার ক্লাসিফিকেশন, তার টাইপস, এগুলো। তো আজকে আমরা ডিসকাস করব মোটিভেশনের উপর ডিপেন্ড করে ইম্পর্টেন্ট তিনটে থিওরি, এবং তার প্রথম থিওরি সেটা হচ্ছে মাসলোস থিওরি। চলো শুরু করা যাক। শুরু করার আগে বলবো, যদি ভালো লাগে লাইক, শেয়ার আর কমেন্টটা করতে ভুলো না। আর চ্যানেলটিকে ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থেকো। চলো সেশনটাকে শুরু করে দিই। আজকে আমরা দেখতে চলেছি যে নতুন একটা পার্ট, সেই পার্টটা হচ্ছে যে মোটিভেশনের তিনটে থিওরিজ রয়েছে। ঠিক আছে, আমি তিনটে থিওরিজই ইন ডিটেল ডিসকাশন করব। তবে আজকের জন্য আমি যেই পার্টটা রাখছি সেটা হচ্ছে মাসলোস থিওরি। তো ফার্স্ট যে থিওরিটা রয়েছে সেটা হচ্ছে মাসলোস থিওরি, সেকেন্ডটা হচ্ছে ওয়েনার্স অ্যাট্রিবিউশন থিওরি, আর থার্ডটা হচ্ছে ম্যাকলেল্যান্ডসের অ্যাচিভমেন্ট মোটিভেশন থিওরি। তো সবার প্রথম আমাদের যে মোটিভেশনের যে থিওরিটা রয়েছে সেটা হচ্ছে মাসলোস থিওরি, এবং আজকে আমাদের টপিকই হচ্ছে মাসলোস নিডস হিয়ারার্কি থিওরি অফ মোটিভেশন। আশা করি তোমাদের এই সেশনটাও আগের দিনের সেশনের মতন এবং পুরনো অনেকগুলো সেশনের মতন তোমাদের ভীষণ ভালো লাগবে। চলো আজকে সেশনটাকে শুরু করা যাক। এবং শুরু করার আগে যেটা সবসময় বলি সেটা আবারও বলছি, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক আর শেয়ারটা করতে ভুলো না। আর যদি মনে হয় কোনো রকম কোনো কোয়েরিজ রয়েছে, কিছু জানার আছে, তাহলে অবশ্য করেই কিন্তু কমেন্ট সেকশানে একটা কমেন্ট করে যেও। আমি তোমাদের অবশ্য করেই সেখানে কিন্তু রিপ্লাই করে দেবো। ঠিক আছে। আর আরও একটা কথা না বললেই নয়, সেটা হচ্ছে যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে রেখো, তাহলে সবার আগে নোটিফিকেশান তোমাদের কাছেই পৌঁছে যাবে। তো চলো আর কথা বাড়াবো না, সেশনটাকে শুরু করে দিই। তো আমরা নেক্সট স্লাইডে দেখতে পাচ্ছি যে মোটিভেশনের এগেইন ডেফিনেশনটাই আমি এখানে রেখেছি, কারণ অনেকেই আছো যে আগের দিনের সেশনটা বা আগের দিনের প্রিভিয়াস যে ভিডিওটা সেটা হয়তো না দেখেই আজকের ভিডিওটা দেখতে শুরু করেছো। তাদের জন্য ডেফিনেশনটা আরও একবার বলে দিচ্ছি যে মোটিভেশন রেফার্স টু আ প্রসেস অফ ইন্ডিউসিং অ্যান্ড স্টিমুলেটিং অ্যান ইন্ডিভিজুয়াল টু অ্যাক্ট ইন আ সার্টেন ম্যানার। মানে তুমি একটা কাজ, একটা নির্দিষ্ট লক্ষ্য পূরণ করার জন্য তুমি একটা প্রসেস অনুযায়ী একজন ইন্ডিভিজুয়াল একটা ওয়ে অনুযায়ী যে কাজ করছে, এবং এই যে প্রসেসটা মানে তোমাকে ওই কাজটাকে শেষ করার দিকে এগিয়ে দেওয়ার জন্য তোমার যে প্রসেসটার মধ্যে দিয়ে তুমি যাচ্ছ, এবং যেভাবে তুমি একটার পর একটা স্টেপ ক্রস করে একটার পর একটা স্টেপকে ওভারকাম করে 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 তুমি সামনের দিকে এগিয়ে যাচ্ছ, এই যে তুমি ভেতর থেকে তুমি যেটা করতে পারছো সেই যে প্রসেসটা বা এই পুরো মেন্টাল যে প্রসেস বলো, সেই প্রসেসটাকেই কিন্তু মোটিভেশন বলা হয়। এবং মোটিভেশন হচ্ছে রেফার করেছে এমন একটা প্রসেসকে যেটা একজন ইন্ডিভিজুয়ালকে কোনো একটা কাজের দিকে স্টিমুলেট করতে হেল্প করছে একটা নির্দিষ্ট ওয়ের মধ্য দিয়ে। অ্যান্ড ইট ইজ দ্য প্রসেস দ্যাট ইনিশিয়েটস, গাইডস, মেনটেন্স গোল ওরিয়েন্টেড বিহেভিয়ার্স। অবভিয়াসলি এই প্রসেসটা কিন্তু সমস্ত ইন্ডিভিজুয়ালদেরকে, সমস্ত মানুষদেরকে গাইড করছে এবং মেনটেন করছে যে তুমি যে গোলটা রেখেছো তোমার জীবনে, সেই গোল ওরিয়েন্টেড বিহেভিয়ার্সে তোমরা যেন রিচ করতে পারো, তোমরা যেন তোমাদের কাজের লক্ষ্যে বা তোমাদের লক্ষ্য পূরণ করতে পারো। এবং সেই লক্ষ্য পূরণের জন্য যে ওয়ে আউটটা আছে, যে প্রসেসটা রয়েছে, সেই প্রসেসটাই হচ্ছে মোটিভেশনাল প্রসেস। এবং মোটিভেশন তোমাদেরকে ইনিশিয়েট করছে, গাইড করছে, এবং ওই গোল ওরিয়েন্টেড বিহেভিয়ার্সে পৌঁছে যাওয়ার জন্য মেনটেনও করছে। চলো দেখে নেওয়া যাক নেক্সট স্লাইড। এবং নেক্সট স্লাইডে আমরা দেখতে পাচ্ছি মাসলোস থিওরি রয়েছে। সো মাসলোস থিওরি অবভিয়াসলি তোমরা জানো যে ইনি একজন আমেরিকান সাইকোলজিস্ট ছিলেন, এবং আব্রাহাম মাসলো তার ফুল নেম। এবং তার যে টাইম পিরিয়ডটা ছিল সেটা হচ্ছে 1908 থেকে 1970। তবে আব্রাহাম মাসলো এই পুরো থিওরিসটা নিয়ে এসেছিলেন হচ্ছে 1943-তে, এবং তার একটা পেপার ছিল, সেই পেপারটা হচ্ছে থিওরিজ অফ মোটিভেশন। তো সেই পেপারেই কিন্তু মাসলোসের এই থিওরিটা উনি ওখানে মাসলো বলেছিলেন, এবং সেই থিওরিটা নিয়ে আজকে কিন্তু আমরা ডিসকাস করতে শুরু করব। Maslow's hierarchy of needs is a theory that organizes human needs into a hierarchy with each level representing and with a different need. মানে মাসলোস হিয়ারকি, তোমরা তো এই যে পিকচারটা রয়েছে সেই পিকচারটা আমি তোমাদেরকে এক্ষুনি কিছুক্ষণ বাদেই দেখাচ্ছি। তো এই মাসলোসের থিওরিজের যে পিকচারটা সেটা হচ্ছে একটা পিরামিডের আকারে রয়েছে। ঠিক আছে, তো এখানে বিভিন্ন স্তরে 5টা স্তর রয়েছে। সেই 5টা স্তরে মানুষের কিছু
চাহিদা রয়েছে, কোন চাহিদাগুলো মানুষের জীবনে আগে আসে, কোনো কোনো চাহিদা মানুষের জীবনে একটা চাহিদা শেষ হওয়ার পর আরেকটা চাহিদা আসে, আরেকটা চাহিদা শেষ হওয়ার পর আরেকটা চাহিদা আসে। তো এই পুরো বিষয়টাকে রিপ্রেজেন্ট করা হয়েছে পিরামিডের আকারে, এবং সেখানে একদম নিচের যে স্তরে রাখা হয়েছে হচ্ছে 5টা স্তর আছে, আমি আসছি। একদম শারীরবৃত্তীয় চাহিদা, বা যেটাকে আমরা বলছি যে ফিজিওলজিক্যাল চাহিদা। তোমাদের নিশ্চয়ই মনে আছে, আমি তোমাদের আগের সেশনে বলেছিলাম যে ফিজিওলজিক্যাল মোটিভস। তো ফিজিওলজিক্যাল মোটিভস মানে হচ্ছে যে বায়োলজিক্যাল কিছু নিডস আমাদের সবার আগে পূরণ হওয়া প্রয়োজন। ঠিক এখানেও মাসলোর যে একদম যে লোয়ার লেভেল যে স্তরটা আর কি, সেখানে কিন্তু এই বায়োলজিক্যাল নিডসের কথাই বলা হয়েছে, এবং সেটাকে আমরা বলছি হচ্ছে যে ফিজিওলজিক্যাল নিড। তার ওই ফিজিওলজিক্যাল নিড যখন পূরণ হয়ে যায়, তারপরে আসে সেফটি নিডস। সেফটি নিডস পূরণ হয়ে গেলে আমাদের আসে লাভ, নিড ফর লাভ অ্যান্ড বিলঙ্গিংস। ফোর্থ যে স্টেপটা রয়েছে সেখানে আসে আমাদের সেলফ এস্টিম, এবং সবার ওপরে যেটা, সেটা হচ্ছে আমাদের সেলফ অ্যাকচুয়ালাইজেশন। সো অলরেডি আমি তোমাদেরকে মুখে বলেই দিয়েছি। তো চলো স্লাইডে কি রয়েছে একবার দেখে নিই আমরা। ইট ইজ আ মোটিভেশনাল থিওরি ইন সাইকোলজি comprising a 5-tier model of human needs often depicted as hierarchical levels within a pyramid. পিরামিডের মধ্যে সেই সমস্ত নিডসগুলোকে একটার পর একটা আমরা সাজিয়ে দিয়েছি। এবার চলো দেখে নিই যে নেক্সট স্লাইডে কি রয়েছে। তো আমরা দেখতে পাচ্ছি 5 লেভেলস অফ মাসলোজ হিয়ারার্কি রয়েছে। তো প্রথমটা হচ্ছে, এখানে আমি যেভাবে লিখেছি 1 2 3 4 5 করে, সেটা পিরামিডের একদম লোয়ার বেল্ট থেকে আপার বেল্টে উঠবে, ঠিক আছে? তো সবার লোয়ার বেল্টে থাকে হচ্ছে ফিজিওলজিক্যাল নিডস, সেকেন্ড হচ্ছে সেফটি নিডস, থার্ড হচ্ছে লাভ অ্যান্ড বিলঙ্গিং নিডস, ফোর্থ হচ্ছে সেলফ এস্টিম নিডস, আর একদম টপ মোস্ট হায়ার লেভেল হচ্ছে সেলফ অ্যাকচুয়ালাইজেশন নিডস। সবার আগে একবার ছবিটা দেখিয়ে দিই যে কেমন হয় মাসলোজ নিডস হিয়ারার্কি থিওরি অফ মোটিভেশন। এটা তাদেরকে আমি বলছি যে যারা এই থিওরিটা সম্পর্কে, যাদের কোনো আইডিয়া নেই, যারা হয়তো একদম নতুন এই থিওরিটা সম্পর্কে জানতে চাইছো, তাদের জন্য আগে আমি ছবিটা দেখিয়ে দিচ্ছি। তারপর আমি প্রত্যেকটা যে স্তর আছে, প্রত্যেকটা যে লেভেল আছে, সেগুলো নিয়ে আমি ইন ডিটেল আলোচনা করব, ঠিক আছে? তো চলো, একদম লাস্টে আমরা দেখতে পাচ্ছি ফিজিওলজিক্যাল নিডস, যেটা আমি তোমাদেরকে বলছিলাম অলরেডি। তারপরে আছে সেফটি নিডস, তারপরে রয়েছে নিডস ফর লাভ অ্যান্ড বিলঙ্গিংস, নিড ফর রেসপেক্ট রয়েছে, এবং একদম হাইয়েস্ট স্তর যেটা, হাইয়েস্ট লেভেল যেটা, সেখানে রয়েছে নিড ফর সেলফ অ্যাকচুয়ালাইজেশন। তুমি নিজেকে কি বুঝলে, ঠিক আছে? এবারে আমরা চলে যাব একদম বেসিক লেভেল থেকে, ফিজিওলজিক্যাল নিডস থেকে আমরা কিন্তু আলোচনাটা শুরু করব। তো চলো দেখে নিই প্রত্যেকটা স্তর কি বলছে এবং কি রয়েছে। সেখানেও যদি তোমাদের কোনো সমস্যা হয়, আমাকে প্লিজ কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে ভুলো না। আরেকটা কথা বলবো, সেটা হচ্ছে আগের দিনে যে ভিডিওসটা আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম, সেখানে আমি তোমাদেরকে বলেছিলাম যে কোথাও কোনো সমস্যা থাকলে আমাকে একটু জানিও। তো সেখানে তোমরা অনেকেই আমাকে মেল করেছো, আমি তোমাদের মেলের রিপ্লাইগুলো দেব। একটু দেরি হচ্ছে, কিন্তু তোমাদের যা যা কোয়েরিজ আছে তোমরা আমাকে কিন্তু মেলও করতে পারো, ঠিক আছে? আমি এখানে আমার মেল আইডিটাকে শেয়ার করে দিচ্ছি। তো যাদের যেটা সম্পর্কে কোনো প্রবলেম রয়েছে, কারোর যদি কোনো একটা পার্ট সম্পর্কে আরও একটু বোঝার আলাদা করে দরকার থাকে, তো আমাকে অবশ্যই সেই প্রশ্নটা করে মেল করে দিও। আমি তোমাদেরকে কিন্তু রিপ্লাই করে দেবো, কোনো রকম কোনো প্রবলেম নেই, ঠিক আছে? এখানে আমি মেল আইডিটাকে মেনশন করে দিলাম। এছাড়া তো আমাদের ইউটিউবের কমেন্ট সেকশন রয়েছে, তো আশা করি কোনো রকম কোনো সমস্যা হবে না বিষয়টাকে বোঝার জন্য। তো আমার এই ভিডিওটা কিন্তু সবার জন্য ইকুয়ালি অ্যাপ্লিকেবল, কারণ হচ্ছে যারা গ্র্যাজুয়েশন করছো, যারা 11-12-এ পড়ছো, যারা বিএড করছো, এবং তার সাথে সাথে অবশ্য করে ইউজিসি নেটের জন্য খুবই ইম্পর্টেন্ট, কারণ এটা এডুকেশনাল সাইকোলজির একটা পার্ট, এবং ইউজিসি নেটের একটা অদ্ভুত জিনিস আছে, প্রত্যেকটা পার্ট থেকে কিন্তু প্রশ্ন আসে। কোনো একটা পার্টকে তুমি যদি ছেড়ে দাও, তাহলে তুমি অনেকটা মার্কসের অ্যান্সারই করতে পারবে না। তো ইউজিসি নেটের জন্য সবার আগে যেটা দরকার, ফুল সিলেবাসটাকে ভীষণ ভালো করে মাথায় রাখা এবং ভীষণ ভালো করে সেটাকে পড়া। তো তার জন্যই হচ্ছে যে একদম ইন ডিটেল আমি ডিসকাস করছি, কারণ কোথাও কোনো রকম কোনো ছোট ছোট বোঝার প্রবলেম থাকলে কি হয়, এমসিকিউসগুলো কিন্তু রিপ্লাই করা যাবে না, এমসিকিউসগুলোতে অ্যান্সারই করতে পারবে না। তো প্লিজ খুব ভালো করে বোঝার চেষ্টা করবে। যদি কোথাও না বুঝতে পারো, অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবে না। তো চলো আমরা একদম ডিটেল ডিসকাশনটাকে শুরু করে দিই। তো চলো শুরু করি 5 লেভেলস অফ মাসলোজ হিয়ারার্কি ইন ডিটেল ডিসকাশন। তো প্রথম বা বেসিক যে লেভেলটা, সেটা হচ্ছে ফিজিওলজিক্যাল নিডস।
ফিজিওলজিক্যাল নিডস মানে আমি তোমাদেরকে আগেই বললাম যেগুলো হচ্ছে বায়োলজিক্যাল নিডস বা শারীরবৃত্তীয় চাহিদা, যেগুলো আমাদের শরীরের মধ্যে অটোমেটিক্যালি থাকে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি দ্য মোস্ট বেসিক নিডস সাচ অ্যাজ ফুড, ওয়াটার, শেল্টার, ওয়ার্মথ, রেস্ট, এগুলো। তো দেখো, একটা মানুষের মধ্যে বা একটা শিশুর মধ্যে সবার আগে এই ধরনের চাহিদাগুলো তো থাকবেই। কারণ আমাদের বেসিক চাহিদা কি আমরা সকলেই জানি, যে খাদ্য, বস্ত্র এবং বাসস্থান, এই তিনটে জিনিসের এই অভাব যখন আমাদের পূরণ হয় তখন আমরা পরের জিনিসটার জন্য ভাবতে পারি। তো আমাদের এই বেসিক নিডসগুলো যদি পূরণ না হয় তাহলে কিন্তু আমরা অন্য কোনো নিডস আমাদের মধ্যে আসবে না, বা অন্য কোনো জিনিসের চাহিদা আমাদের মধ্যে সৃষ্টি হবে না। কোনো জিনিসের চাহিদা যদি আমাদের মধ্যে সৃষ্টি না হয় তাহলে কিন্তু আমরা ওই জিনিসটাকে রিচ করতে পারবো না, কারণ আমরা মোটিভেশনই পাবো না। তো সবার আগে দরকার আমাদের শারীরবৃত্তীয় চাহিদা, যেগুলো আমাদের বায়োলজিক্যাল নিডস, যেগুলো আমাদের শরীরে জন্মগতভাবেই থাকে, সেই নিডসগুলোকে সবার আগে পূরণ করতে হবে। ঠিক আছে? ধরো একটা ক্লাসরুমের মধ্যে একটা বাচ্চার যে হয়তো এই ধরনের নিডসগুলো তার পূরণই হয়নি, সে কখনোই কিন্তু পড়াশোনাতে মন বসাতে পারবে না। তোমরা সকলেই একটা জিনিসের সাথে সকলেই অবগত আছো, কি যে দেখবে গভর্নমেন্ট স্কুলগুলোতে মিড ডে মিলের ব্যবস্থা শুরু করা হয়েছে। তার কারণ হচ্ছে যে প্রচুর বাচ্চা রয়েছে তারা খেতেই পায় না। ঠিক আছে? তাদের অন্তত তাদের মিড ডে মিলটা স্টার্ট করলে যেটা হয়েছে যে তারা অন্তত খাবারটা খাওয়ার জন্য স্কুলে আসছে, কারণ তারা খাবার পাচ্ছে না তাই তারা স্কুলেও আসছে না। তারা যদি জানে যে স্কুলে আসলে তারা খাবার পেতে পারে এবং খাবারটা তাদের যদি পেটে থাকে তাহলে তাদেরকে একটু পড়াশোনা করানো সম্ভব, ঠিক সেই কারণেই কিন্তু মিড ডে মিলের স্কিমটাকে স্টার্ট করা হয়েছিল। সেটাকে ভেবেই সমস্ত বাচ্চারা যেন স্কুলে আসে, এবং শরীরে যদি সেই নিডসগুলো, সেই অভাবগুলো যদি না আসে, চাহিদাগুলো যদি না আসে, তাহলে কখনোই কিন্তু আমাদের মোটিভেশনও কাজ করবে না। তো সেজন্য সবার আগে দরকার ফিজিওলজিক্যাল নিডসগুলোকে পূরণ হওয়া। আরেকটা কথা এখানে যেটা মেনশন করা নেই সেটা হচ্ছে সেক্সুয়াল যেই ব্যাপারটা আর কি, এই সেক্সও কিন্তু এই ফিজিওলজিক্যাল নিডসের মধ্যে ইনক্লুডেড। এটাকে কখনোই ভেবো না যে আমাদের এই সেক্স বা যৌনতা এই বিষয়টা ফিজিওলজিক্যাল নিডস বা এটা শারীরিক চাহিদা নয়, এটাও কিন্তু শারীরিক চাহিদা। এবং এই মাসলোজ হিয়ারকির একদম বেসিক লেভেলে এই ফিজিওলজিক্যাল নিডসের মধ্যে সেক্সও কিন্তু ইনক্লুডেড। ওকে, তো চলো আমরা দেখে নিই নেক্সট লেভেলে রয়েছে সেফটি নিডস। তো সেফটি নিডস কি? সেফটি নিডস হচ্ছে দ্য নিড ফর সিকিউরিটি, স্টেবিলিটি, ফ্রিডম ফ্রম ফিয়ার। মনোবিদ মাসলোর মতে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা স্তর, কারণ আমাদের ফিজিওলজিক্যাল নিডস বা বায়োলজিক্যাল নিডসগুলো পূরণ হবার পরে আমাদের তারপরের যেই স্তরটা আসে সেটা হচ্ছে যে আমরা নিরাপদ আছি কিনা, আমাদের সিকিউরিটি আছে কিনা, আমাদের কোনো কাজ করাতে স্টেবিলিটি আছে কিনা, বা আমরা সমস্ত রকম ভয় থেকে মুক্ত আছি কিনা। যদি আমাদের কোনো একটা কাজ করতে গিয়ে চারিদিক আমাদের স্টেবিলিটি না থাকে, আমাদের স্থায়িত্ব না থাকে, আমাদের নিরাপত্তা না থাকে, আমাদের স্বাধীনতা না থাকে, আমাদের বিভিন্ন ধরনের চারিদিকে ভয় থাকে, তাহলে কিন্তু আমরা কখনোই মন দিয়ে ওই কাজটাকে করতে পারবো না। এবং ওই কাজটা করার জন্য আমার যে মোটিভেশনের প্রয়োজন হবে, যে প্রেরণার প্রয়োজন হবে, সেই প্রেরণা বা মোটিভেশন আমি কিন্তু কখনোই ওই কাজে নিয়ে আসতে পারবো না। যেটা আমরা সবসময় বলি যে আমাদের কোনো একটা কাজ করতে গিয়ে যদি সিকিউরিটি, স্টেবিলিটি বা কোনো রকম স্বাধীনতা না থাকে তাহলে আমরা কাজটা কিন্তু কমপ্লিট করতে পারবো না, কারণ আমাদের কাছে মোটিভেশন নেই, আমরা মন বসাতে পারবো না কাজে। ওটাই হচ্ছে কথা, যে আমরা যদি এই নিরাপত্তাটুকুনি না পাই কাজ করার ক্ষেত্রে তাহলে আমরা কাজটা কেমন করে করব। সবার আগে এই ফিজিওলজিক্যাল নিডসগুলো পূরণ হবে, তারপরে সেফটি নিডসটা যেন পূরণ হয়। সেই সেফটি নিডস যদি পূরণ না হয় তাহলে কিন্তু মানুষ তার নেক্সট লেভেলে পৌঁছতেও পারবে না, এবং যেই কাজটা সে করতে চাইছে বা সেই কাজটা থেকে তো সমাজেরও ভালো হবে, তো সেই কাজটা কিন্তু সে মন দিয়ে কখনোই করতে পারবে না। তো আশা করি বোঝা গেল যে মাসলোজ হিয়ারার্কিস লেভেলে সেকেন্ড লেভেলটা কি রয়েছে, সেটা হচ্ছে সেফটি নিডস। এবার আমরা চলে আসব যে শিক্ষাক্ষেত্রে কিভাবে। ধরো একজন একটা স্টুডেন্ট, সে তার ক্লাসরুমে রয়েছে এবং টিচার সেখানে রয়েছে, বাট টিচার যদি তার সাথে খুব ভালো করে কথা বলে, ভালো করে প্রত্যেকটা জিনিস তার যেখানে যেখানে প্রবলেম সেখানে সেখানে টিচার যদি খুব ভালো করে তাকে বুঝিয়ে দেয়, বা ধরো একটা নিরাপত্তা দেয় যে তুমি এই কাজটা করো,
কোনো রকম কোনো ভুল হলে আমি সবটা দায়, মানে আমি দেখবো সেটা। এবং তোমার এই কাজটা করার জন্য কোনো রকম কোনো ভয় নেই, যতবার বুঝতে পারবে না, যতবার তোমার প্রবলেম হবে আমি ততবার তোমাকে সেটা বুঝিয়ে দেবো। এই যে নিরাপত্তা, এই যে স্বাধীনতা, এই বিষয়টা একটা টিচার যদি তার স্টুডেন্টকে দেয় তাহলেই কিন্তু সেটা সেফটি নিডস, সেইখানেই হচ্ছে টিচার হচ্ছে সেখানেই কিন্তু অনেকটা ক্ষেত্রে এগিয়ে থাকবে। এবং শিক্ষার্থীও কিন্তু সে যে জিনিসটা সে বুঝতে চাইছে বা ওই স্টুডেন্ট যে কাজটা করতে চাইছে সেই কাজটা করার জন্যে তার কিন্তু মোটিভেশনটাও কিন্তু সে পাবে, কারণ সে জানে তার একটা স্টেবিলিটি আছে, তার একটা সিকিউরিটি রয়েছে। ঠিক সেরকম একটা ক্লাসরুমে একটা বাচ্চার সাথে আরেকটা বাচ্চা কেমন করে ব্যবহার করছে, যদি সেখানে অনেক সময় হয় না দুটো স্টুডেন্ট বা একটা গ্রুপ অফ স্টুডেন্টস অন্যান্য সবার সাথে খুব বাজে ব্যবহার করে, তো বাজে ব্যবহার বা অমানবিক আচরণ করলে কি হয়, তুমি সেখান থেকে অন্য যাদের ওপর করছে তারা তো স্টেবিলিটি সিকিউরিটি কিছুই পাচ্ছে না, না? তাহলে কি হবে, সেখান থেকে বিভিন্ন ধরনের ভয়ের সৃষ্টি হবে, সেখানে সে যে কাজটা করতে চাইছে সেই কাজটা করার জন্য প্রয়োজনীয় মোটিভেশন পাবে না। তো এই প্রত্যেকটা জিনিসই কিন্তু তার এগেনস্টে চলে যাবে। তো যেরকম টিচারের স্টুডেন্টের সাথে একটা ভালো সম্পর্ক ক্লাসরুমের জন্য প্রয়োজন, ঠিক সেরকমই কিন্তু অন্যান্য স্টুডেন্টদেরও প্রয়োজন ক্লাসের সমস্ত শিক্ষার্থীদের সাথে সমানভাবে ভালো ব্যবহার করা, সুস্থভাবে কথা বলা, আস্তে আস্তে কথা বলা, চিৎকার না করা। তাই সবার আগে হচ্ছে যে একটা স্টুডেন্টকে তাদেরকে সেটাকে ভাবতে দিতে হবে যে তুমি যাই করো না কেন তোমার নিরাপত্তা রয়েছে। প্রথমটা গেল ফিজিওলজিক্যাল মোটিভস, সেকেন্ড যেটা সেফটি নিডস নিজের জন্য হচ্ছে সেটা হচ্ছে পার্সোনাল মোটিভস, আর থার্ড যে লেভেলটা নিয়ে আমরা কথা বলবো সেটা হচ্ছে লাভ বিলঙ্গিং নিডস বা নিডস ফর লাভ অ্যান্ড বিলঙ্গিংস। তো সেখানে হচ্ছে আমরা যেটা কথা বলবো সেটা হচ্ছে সামাজিক প্রেরণা, যে মানুষ তো সমাজবদ্ধ জীব, আমরা সবাই একটা সোসাইটির মধ্যেই মিলে মিশে থাকতে হয়। তো সেখানে যদি ভালোবাসা না থাকে, সেখানে যদি একজন অপরজনকে অ্যাকসেপ্ট না করতে পারি, আমাদের কারোর সাথে যদি কারোর ভালো সম্পর্ক না তৈরি হয়, তাহলে আমরা কোনো একটা ভালো কাজ কি করে করব? আমরা সামাজিক চেতনা আমাদের মধ্যে, সামাজিক একটা ভালো কাজ করার জন্য মোটিভেশন কি করে তৈরি হবে? একাত্মতা বোধের যদি সৃষ্টি হয় তাহলে কি হবে, কোনো একটা কাজ করার জন্যও আমার কিন্তু একটা মোটিভেশন তৈরি হবে। তো যেহেতু সেখানে সমস্ত মানুষ একসাথে মিলে করছে, সোসাইটি তার মধ্যে ইনক্লুডেড, তাই জন্যই সেই মোটিভেশনটাকে আমরা বলে থাকি হচ্ছে সোসাইটির মোটিভস বা সোসাইটির মোটিভেশন। তো সামাজিক কোনো কাজকে যদি আমাদের খুব ভালো করে করতে হয়, সেখানে কিন্তু সামাজিক মোটিভেশনেরও প্রয়োজন হয়। এখানে যেটা লেখা রয়েছে, দ্য নিড টু বি part of a group to feel accepted and to have close relationship, মানে এমন একটা গ্রুপের চাহিদা রয়েছে বা থাকতে হবে যে তোমাকে অ্যাকসেপ্ট করবে এবং যার সাথে তোমার একটা ক্লোজ রিলেশনশিপ রয়েছে, মানে একটা ভালোবাসার সম্পর্ক রয়েছে। তো সবার আগে দরকার ফিজিওলজিক্যাল নিডসগুলোকে পূরণ হওয়া, তারপরে আমাদের সেফটি নিডসটাকে পূরণ হওয়া, এবং তারপরে থার্ড লেভেলে গিয়ে আমাদের প্রয়োজন আমাদের ভালোবাসারও একটা চাহিদা রয়েছে প্রত্যেকের জীবনে, সেই ভালোবাসার যে নিডসটা বা চাহিদাটাকেও পূরণ হওয়া। এরপরে আমাদের আসবে হচ্ছে ফোর্থ ওয়ান এবং ফিফথ ওয়ান, এবং যেই দুটো হচ্ছে হাইয়েস্ট লেভেলের একদম উপর দিকে এবং ভীষণভাবে ইম্পর্টেন্ট। তো চলো দেখে নেওয়া যাক যে ফোর্থ অ্যান্ড ফিফথ লেভেলে কী রয়েছে। তো আমরা এখন চলো দেখে নিই যে মাসলোর হিয়ারার্কি থিওরিতে ফোর্থ লেভেলে কি রয়েছে, সেটা হচ্ছে এস্টিম নিডস বা নিডস ফর এস্টিম বা সেলফ এস্টিম। তো সেখানে আমরা দেখতে পাচ্ছি দ্য নিড টু হ্যাভ সেলফ রেসপেক্ট অ্যান্ড টু বি রেসপেক্টেড বাই আদার্স, মানে প্রত্যেকটা মানুষ কিন্তু একদম ছোটবেলা থেকেই যেটা হয় যে গুরুত্ব পেতে চায়, এবার এই গুরুত্ব পেতে গিয়ে যেটা হয়, মানে পেতে পেতে তুমি যদি পেতে চাও তাহলে সেখান থেকে একটা আত্মসচেতনতার চাহিদা গড়ে ওঠে। এবার সেই সচেতনতা থেকেই তোমার মধ্যে একটা আত্মসম্মানের চাহিদা গড়ে উঠবে এবং তুমি চাইবে যে সেলফ রেসপেক্ট, নিজেকে সম্মান করতে, এবং অন্যরাও তোমাকে সম্মান করুক। এবার এই যে তুমি চাইছো যে তুমি ছোটবেলা থেকে এমন একটা পরিবেশে বড় হয়েছো, সেইটা একদম ছোটবেলা থেকে এই জায়গাটা তৈরি করে দেয় কারা জানো তো? বাবা মা। দেখবে তোমাদেরকে খুব সহজ এক্সাম্পল দিই, অনেক সময় হয় না যে অনেক বাড়িতে যে বাচ্চারা যাই করুক না কেন বাবা মারা বলে তুমি ভুল করেছো, তোমার দ্বারা কিছু হবে না, টিচাররা সেটা বলে। সেটা করা কিন্তু কখনোই উচিত না, কারণ তুমি একটা ছোট বাচ্চাকে সেটা সে টিচারই হোক বা সে তার বাবা মাই হোক, যে কোনো একটা কাজ সে করেছে, তো
তুমি আর এটা করো না, তোমার দ্বারা এটা আর হবে না, এই ধরনের কথা কিন্তু কাউকে বলা উচিত না। তুমি যখন সেই কথাটা বলছো বা তুমি এই কাজটা কেন করেছো, এই কথাগুলো বলার সাথে সাথে সেই শিশু মনে একটা চাপ পড়ছে। সেখানে কিন্তু তার সে ভাবছে যে আমাকে তো, আমি যে কাজটা করছি তার জন্য কোনো গুরুত্বই নেই। এবার এই গুরুত্বটা তো যখন সে নিজে অনুভব করতে পারছে, তখন তার মধ্যে নিজের প্রতি সচেতনতা বোধও তৈরি হবে না। আর নিজের প্রতি যখন সচেতনতা বোধ তৈরি না হবে, তখন তুমি নিজেকে রেসপেক্ট করবে কি করে? আর সব থেকে বড় কথা, তুমি যদি নিজেকে রেসপেক্ট না করো, তাহলে তুমি কিন্তু অন্য কাউকে রেসপেক্ট করতে পারবে না। তাই সবার আগে দরকার, মানে একদম এই নিডটা শুরু হয় ছোটবেলাতে বাবা মা এবং টিচারের হাত ধরে। তো প্রত্যেকের উচিত প্রত্যেকটা মানুষকে এবং তার সাথে সাথে প্রত্যেকটি শিশুকে যথাযথভাবে গুরুত্ব দেওয়া। কারণ এই গুরুত্বগুলো দেওয়া থেকেই যেটা হয়, তাদের মধ্যে একটা সচেতনতা তৈরি হয় এবং সেই সচেতনতা থেকেই তার কিন্তু পরবর্তীকালে নিজের প্রতি নিজের সম্মান করতে পারে, নিজের প্রতি নিজের শ্রদ্ধা হয় এবং সে অন্য মানুষদেরকেও কিন্তু শ্রদ্ধা করতে পারে এবং অন্য মানুষদের থেকেও সে শ্রদ্ধা লাভ করতে পারে। এই ধারণাগুলো যদি কোনো শিশুর বা কোনো মানুষের মধ্যে তৈরি না হয়, তাহলে অবশ্যভাবেই কিন্তু সেই মানুষটি বা সেই শিক্ষার্থী, সেই শিশুটি উচ্চতর লেভেলে, উচ্চতর পর্যায়ে পৌঁছতে পারবে না। কারণ তার মনের মধ্যে একটা ভালো মানুষ হওয়ার জন্য সবার আগে প্রয়োজন হচ্ছে নিজেকে বিশ্বাস করা, নিজের সচেতনতা, নিজের তুষ্টি, নিজের ভালো লাগছে কিনা। কথাগুলো আমাদের দৈনন্দিন কথা, দৈনন্দিন জীবনে আমাদের বাবা মা টিচারের থেকে আমরা এই কথাগুলো শুনেছি। এমন কিছু কঠিনই কথা না, তবে কথাগুলো ভীষণ দামি, ভীষণ গুরুত্বপূর্ণ আমাদের প্রত্যেকের জীবনে। এবং তো সেলফ অ্যাকচুয়াল নিডস প্রচণ্ডভাবেই গুরুত্বপূর্ণ, বা নিড ফর সেলফ অ্যাকচুয়ালাইজেশন। কারণ এই কারণেই এটা মাসলোর থিওরিতে সবার উপরের লেভেলে স্থান পেয়েছে, কারণ এটি ভীষণভাবেই গুরুত্বপূর্ণ। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি দ্য নিড টু অ্যাচিভ ওয়ানস ফুল পটেনশিয়াল অ্যান্ড বি ক্রিয়েটিভ। প্রত্যেকটা মানুষের মধ্যেই কিন্তু মানসিক কিছু ক্ষমতা রয়েছে, শারীরিক কিছু ক্ষমতা রয়েছে। সেই ক্ষমতাগুলোর যেন পরিপূর্ণ বিকাশ ঘটে। মানে আত্মপ্রতিষ্ঠার তো চাহিদা অবশ্যই, কিন্তু সেটার জন্য একটা মোটিভেশন থাকতে হবে। সেই মোটিভেশনটাকে আমরা বলছি নিজেকে প্রতিষ্ঠা করার জন্য যে মোটিভেশনটা আছে, তো সেই মোটিভেশনটাকেই কিন্তু এখানে নিয়ে আসা হয়েছে যে তুমি কিভাবে তোমার ফুললি, তুমি কিভাবে তোমার পটেনশিয়ালিজম অনুযায়ী একটা জায়গায় রিচ করতে পারবে বা একটা জায়গাতে পৌঁছতে পারবে। ঠিক আছে? তো টিচারদের যেটা উচিত যে শিক্ষার্থীদের এমন একটা পরিবেশ দেওয়া যেখানে তারা তাদের মনের এবং শারীরিক পূর্ণ বিকাশ করতে পারে এবং তারা যেন তাদের জীবনকে খুব ভালোভাবে প্রতিষ্ঠা করতে পারে। তো মাসলোর এই থিওরিতে আমরা দেখতে পাচ্ছি যেখানে 5টা স্তর রয়েছে এবং সবার ওপরের স্তরটা যেটা ছিল সেটা হচ্ছে সেলফ অ্যাকচুয়ালাইজেশন নিডস। তোমার যদি 4টে নিডস পূরণ না হয়, তাহলে তুমি এই 5th লেভেলে পৌঁছতেই পারবে না। টিচারের উচিত সেই জায়গাটাকে একটা ভালো পরিবেশ স্টুডেন্টদেরকে দেওয়া, একটা ভালো এমন একটা পরিবেশ দেওয়া যাতে সেখানে স্টুডেন্টসরা তাদের পোটেনশিয়ালিটিকে ইউজ করে, তাদের ক্রিয়েটিভ মাইন্ডকে ইউজ করে খুব ভালো একটা কাজ করতে পারে, নিজেদেরকে প্রতিষ্ঠা করতে পারে এবং সামাজিক প্রতিষ্ঠাও যেন হয় এবং সেখান থেকে তারা যেন সামাজিক মর্যাদাও তাদের যেন বৃদ্ধি হয়। এবং আরেক যেই কথাটা না বললেই নয়, সেটা হচ্ছে যে এই যে থিওরিতে বা এই যে মডেলে আমরা দেখতে পাচ্ছিলাম যে 5টা লেভেল রয়েছে, কোনো একটা লেভেলের যদি চাহিদা পূরণ না হয়, তাহলে কিন্তু শিক্ষার্থী সেই জায়গাতে পৌঁছতেই পারবে না। তাই ভীষণ ইম্পর্টেন্ট প্রত্যেকটা স্তর যেন খুব ভালো করে, প্রত্যেকটা স্তরের মধ্যে থাকা চাহিদাগুলো একজন স্টুডেন্টের, একজন মানুষের, সেগুলো যেন সমস্ত কিছু পূরণ হয়। যদি পূরণ না হয়, তাহলে কিন্তু এই মডেলটা কার্যকরী কখনোই হবে না। আশা করি বোঝাতে পারলাম। তো চলো দেখে নেওয়া যাক যে পরের স্লাইডে কি রয়েছে। পরের স্লাইডে যেটা বলেছে খুবই সহজ কথা, যে মাসলোজ থিওরি সাজেস্ট দ্যাট পিপল must satisfy their lower level needs before they can focus on higher level needs. However, he also believed that people are often partially satisfied and unsatisfied in their needs at the সেম টাইম। যেটা আমি তোমাদেরকে বললাম যে লোয়ার লেভেল নিডস পূরণ হলেই সে কিন্তু হায়ার লেভেল নিডসে ফোকাস করতে পারবে।
আরও একটা জিনিস তার মধ্যে পড়ছে যে উনি বিশ্বাস করতেন যে একটা মানুষ হয়তো কোনো একটা লেভেলে কিছু কিছু চাহিদা পূরণ করতে পেরেছে, কিছু কিছু চাহিদা পূরণ করতে পারেনি একই সময়। এই জিনিসটাকেও কিন্তু তিনি তার মডেলে কনসিডার করেছেন। এটাই আমি বলে দিলাম, কারণ অনেক সময় ওই ছোটো ছোটো এমসিকিউসগুলো হয়তো আসে, এমন করে সেখান থেকে হয়তো বিভিন্ন ধরনের কোয়েরিজ হতে পারে, সেই জন্যই বললাম। এখানে আমরা দেখে নিচ্ছি যে এই মাসলোর থিওরির এডুকেশনাল সেক্টরে কি অ্যাপ্লিকেশন রয়েছে। আমি যখন ইন ডিটেল তোমাদের সাথে ডিসকাস করছিলাম তখন আমি প্রত্যেকটা লেভেলে কিভাবে টিচার এবং স্টুডেন্টের রিলেশনশিপ হওয়া উচিত সেটা আমি তোমাদেরকে বলেছি। এখানে একটা নোট আমি তোমাদের কাছ থেকে পেয়েছি এবং এটা ভীষণ রিসেন্ট একটা জার্নালেরই, তার জন্য আমার মনে হলো যে তোমাদের সাথে একটু শেয়ার করে দিই। সেটা হচ্ছে যে এখানে শুধুমাত্র আমি এডুকেশনাল সেক্টরটাকে নিয়েই আলোচনা করছি, ঠিক আছে? তো এখানে বলা হয়েছে যে 2020-তে যখন ওই কোভিড-19-এর প্যান্ডেমিক সিচুয়েশন যখন ছিল তখন তো চিলড্রেনরা স্কুলে যেতে পারছিল না। তো সেক্ষেত্রে যেটা হয়েছিল, তারা প্রচণ্ড আনসেফ মনে করছিল নিজেদেরকে, কোনো স্টেবিলিটি নেই, এরকম একটা সিচুয়েশন, একটা বাজে সার্কামস্ট্যান্সেসের মধ্যে দিয়ে আমরা সবাই গেছি। এবং তার সবথেকে আমাদের ওপরে যেরকম এফেক্ট করেছে, বাচ্চাদের ওপরে আরও বেশি এফেক্ট করেছিল। তো সেখানে বাচ্চারা যখন স্কুলে যেতে পারছে না, তাদের যারা কেয়ার গিভাররা ছিল তারা কিন্তু তাদের ফিজিওলজিক্যাল নিডস বলো, সেফটি নিডস বলো, বা সেখানে তাদের সোশ্যাল নিডস বলো, সেলফ এস্টিমের নিডস বলো, বা সেলফ অ্যাকচুয়ালাইজেশনের নিডস বলো, এগুলো কিন্তু তারা অলওয়েজ মিট করেছে। এবং এটা অ্যাকর্ডিং টু দ্য মাসলোর থিওরি অনুযায়ী করেছে। তো এই ডিফিকাল্ট সিচুয়েশানেও স্টুডেন্টদেরকে এই সমস্ত নিডসগুলো পূরণ করেছে এবং তারা একটা ঠিকঠাক সিচুয়েশানে, একটা ঠিকঠাক জায়গায় তারা রিচ করতে পেরেছে। এই স্লাইডে আমরা দেখতে পাচ্ছি যে হিয়ারার্কির মডেলের কিছু ক্রিটিসিজম। তো প্রথম যেটা রয়েছে, দ্য অর্ডার অফ নিডস উইদিন দ্য হিয়ারার্কি ইজ আরবিট্রারি। মানে হচ্ছে যে এই যে 5টা লেভেল আছে, তো 5টা লেভেলের মধ্যে অসংখ্য নিডস রয়েছে, সেগুলো না ইনফ্লেক্সিবল নয়, ইনফ্লেক্সিবিলিটি রয়েছে। মানে একটা ধরো লাভ অ্যান্ড বিলঙ্গিংসের নিডসটাকে, আমার ধরো ওই চাহিদাটা পরিপূর্ণ না হওয়ার আগেই আমি ধরো সেলফ এস্টিমে জায়গাটাতে পৌঁছালাম। মডেল অনুযায়ী বলছে যে এটা কখনোই পসিবল নয়, কিন্তু এটা তো পসিবল অনেক ক্ষেত্রে। তো সেজন্যই বলা হয় যে এটা হচ্ছে এটার ক্রিটিসিজম। সেকেন্ড ওয়ান যেটা রয়েছে যে সেলফ অ্যাকচুয়ালাইজেশন ইজ নট লিনিয়ার। সেলফ অ্যাকচুয়ালাইজেশনের মধ্যে অনেক কিছু রয়েছে, তো ওটা লিনিয়ার তো আমি কিছুতেই বলতে পারবো না। এবং ইন্ডিভিজুয়াল একটা সাবজেক্টিভিটিও কিন্তু ডিপেন্ড করে, কারণ প্রত্যেকটা মানুষের মানে শারীরিক এবং মানসিক ক্ষমতা আলাদা। তো প্রত্যেকটা মানুষের নিডস ডিফারেন্ট ডিফারেন্ট নিডস ডিফারেন্ট ডিফারেন্ট টাইমে আসে এবং একই সময়ে অনেকগুলো নিডস আসতে পারে, এবং যেটা মাসলোর থিওরি অনুযায়ী হয়তো ডিফারেন্ট ডিফারেন্ট লেভেলে রয়েছে। তো অ্যাট এ টাইম যদি সবটা আসে, তো সেক্ষেত্রে এটা কখনোই আমি লিনিয়ার তো বলতে পারি না। আর সেলফ অ্যাকচুয়ালাইজেশন টিচিং ইজ নট জেনারেলাইজেবল। তার কারণ হচ্ছে মাসলোর থিওরিতে যেটা করা হয়েছিল যে কিছু সংখ্যক মানুষের ওপরে এই পুরো প্রসেসটা, মানে এই পুরো মডেলটা করার সময় কিছু সংখ্যক মানুষকে অবজার্ভ করা হয়েছিল, এবং সেই মানুষের ওপরেই কিন্তু মানে সেই মানুষগুলোর বৈশিষ্ট্য অনুযায়ী বা তারা কোন সময় তাদের কোন চাহিদাটা তৈরি হচ্ছে সেইগুলো অনুযায়ী কিন্তু এই মডেলটা তৈরি করা হয়েছিল। কিন্তু এটা জেনারেলাইজ করা কখনোই সম্ভব না। আবারও একই কথা বলতে হয়, কারণ প্রত্যেকটা মানুষের চাহিদা, প্রত্যেকটা মানুষের চিন্তাধারা বা বলো বৈশিষ্ট্য যেটাকে বলে ক্যারেক্টারিস্টিক্স, সমস্ত কিছু আলাদা আলাদা। তো আমি যদি ওই বিষয়টাকে ধরি, তাহলে এই মডেলটার অনেক ক্ষেত্রেই তার স্টেবিলিটি বা তার রিলায়াবিলিটি বা তার ভ্যালিডিটি কিন্তু হারিয়ে ফেলবে, কারণ সেখানে অনেক বায়াসনেস ঢুকে যাবে। এই মডেলের যে ইউজেস বলো বা অ্যাডভান্টেজ বলো বা এই মডেলের ইম্পর্টেন্স বলো অনেক বেশি দ্যান ক্রিটিসিজম। সমস্ত মডেলের ক্ষেত্রে ক্রিটিসিজম যেটুকুনি থাকুক না কেন সেটা বলে দেওয়াটা ভীষণভাবে ইম্পর্টেন্ট, তাই জন্যই এই পার্টটাকে আমি এখানে অ্যাড করে দিয়েছি। তো আশা করি তোমাদের এই এতক্ষণ ধরে আমি যেগুলো ডিসকাস করলাম সেগুলোতে বোঝার ক্ষেত্রে কোনো অসুবিধা হয়নি। যদি কোথাও কোনো সমস্যা থেকে থাকে, আবারও বলছি, কমেন্ট সেকশনে কমেন্ট করে দিও, আমি তোমাদের সেই সমস্ত কমেন্টে রিপ্লাই করে দেবো। আর যদি কোনো বিষয় সম্পর্কে জানার ইচ্ছে থাকে সেটাও আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে পারো। আশা করি এই সেশনটা ভালো লাগলো। সো খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিও নিয়ে আবারও চলে আসবো। ততক্ষণের জন্য তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। গুড নাইট, টাটা।